1990 সালের আগস্টের এক সকালে 8 বছর বয়সী জেনিফার স্কুটকে তার নিজের টেক্সাসের অ্যাপার্টমেন্টের নিচতলার শয়নকক্ষ থেকে অপহরণ করা হয়েছিল। তিনি যৌন নির্যাতনের শিকার হন এবং তার গলা থেকে কান পর্যন্ত কাটা হয়। চিৎকার করতে বা এমনকি কথা বলতেও অক্ষম, কারণ তার ভোকাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার অপহরণকারী তাকে একটি উঁচু মাঠের মাঝখানে মৃত ভেবে ফেলে রেখে যায়। তাকে খুঁজে পাওয়ার আগে তিনি সেখানে প্রায় 24 ঘন্টা পড়েছিলেন। অলৌকিকভাবে জেনিফার বেঁচে যান, যদিও সেই সময়ের ডাক্তাররা বলেছিলেন যে জেনিফার আর কখনো কথা বলতে পারবেন না। তবে তিনি তার কণ্ঠস্বর ফিরে পেয়েছিলেন এবং সেই রাতের প্রতিটি বিবরণ মনে রেখেছিলেন। তিনি নিজেই নিজের কেসটি সমাধান করতে বের হয়ে পড়েন এবং অবশেষে প্রায় 19 বছর পরে ডেনিস আর্ল ব্র্যাডফোর্ডের সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটান। টেক্সাসের ছোট্ট শহর ডিকিনসনে কৌতূহলী ছোট্ট মেয়ে জেনিফার তার সিঙ্গেল মা এলেনের সাথে ছোট একটি অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। জেনিফার অন্ধকারে ভয় পেতেন, তাই তিনি তার মায়ের সাথে বিছানায় একসাথে ঘুমাতেন। 1990 এর 9 আগস্ট রাত 2টার দিকে এলেন ব্যতিক্রমীভাবে জেনিফারকে তার নিজের ঘরে ঘুমাতে যেতে বলেছিলেন, কারণ পরের দিন সকালে তার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা দরকার। জেনিফার তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত একটি বই পড়লেন। সকালে যখন এলেন বেডরুমে প্রবেশ করেন, তখন সে জেনিফারকে খুঁজে পায় না। 8 বছর বয়সী জেনিফার স্কুটকে তার নিজের অ্যাপার্টমেন্টের শয়নকক্ষ থেকে অপহরণ করা হয়েছিল। পুলিশ আসার পরে তারা তৎক্ষণাৎ জেনিফারের খোঁজে তল্লাশিতে নেমে পড়ে। অফিসারদের কাছে যেটি স্পষ্ট হওয়া শুরু করেছিল তা হল, এটা শুধুমাত্র নিছক কোনো অপহরণ মামলা নয়। পরে ওই দিন সন্ধ্যা 6টার দিকে পুলিশের কাছে সেই এলাকার কয়েকজন অভিভাবকের ফোন আসে। তাদের বাচ্চারা শহরের পাশের একটি মাঠে খেলছিল এবং সেখানে তারা একটি ছোট্ট মেয়ের লাশ দেখতে পায়। পুলিশ একটি মেডিকেল টিম নিয়ে সেখানে পৌঁছায় এবং তারা ছোট্ট জেনিফারকে খুব খারাপ অবস্থায় দেখতে পায়। তারা তৎক্ষণাৎ জেনিফারকে একটি লাইফ ফ্লাইট হেলিকপ্টারে তুলে হাসপাতালের দিকে রওনা দিল। জেনিফারের আঘাত এতটাই গুরুতর ছিল যে তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল না এবং গোয়েন্দা গার্সিয়া ভেবেছিলেন যে এটি নিশ্চয়ই একটি মার্ডার কেস হবে। জেনিফারের অবস্থা ছিল গুরুতর, তার গলা থেকে কান পর্যন্ত কেটে ফেলা হয়েছিল। গোয়েন্দারা ধারণা করেছিল যে সম্ভবত তাকে যৌন নির্যাতন করা হতে পারে এবং পরে তারা জানতে পারে সত্যিই এমন হয়েছিল। 8 বছর বয়সে জেনিফার আসলে ধর্ষণের অর্থ কী তা বোঝেন না। তার অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে গোয়েন্দারা তার মাকে ঘরে ঢুকতে বাধা দেয়। অনিচ্ছাকৃতভাবে হলেও জেনিফারের আক্রমণকারীর আঘাতে তার ঘাড়ের সমস্ত প্রধান ধমনীগুলো বেঁচে যায়। চিকিৎসকরা তার অস্ত্রোপচার সম্পন্ন করে। অস্ত্রোপচারের পরে জেনিফারের জ্ঞান ফিরলে হঠাৎ করেই তার আচরণ বদলে যায়। জেনিফার তখন পুরুষ দেখলে অদ্ভুত আচরণ করতেন, যার কারণ জেনিফার তার গল্পের দিকটি শেয়ার করার সময় বোধগম্য হবে। গোয়েন্দারা মামলাটির তদন্ত শুরু করলে তারা একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তাদের বেঁচে থাকা ভিকটিম কথা বলতে পারেন না। চ্যালেঞ্জ ছিল তার কাছে থেকে তথ্য বের করা, কারণ তাদের ভিকটিম ছিল মাত্র একটি 8 বছর বয়সী শিশু। যেহেতু জেনিফার তদন্তকারীদেরকে সরাসরি কিছু বলতে পারেননি, তাই তারা জেনিফারকে একটি নোটবুক এবং কলম ধরিয়ে দিয়ে লিখিতভাবে প্রশ্নের উত্তর দিতে বলে। মূলত জেনিফার তার মাকে নোট লিখতেন এবং তার মা সেটি অফিসারের হাতে দিতেন। জেনিফারের বয়স মাত্র 8 বছর হলেও বয়সের তুলনায় সে খুব বুদ্ধিমান ছিল। তিনি খুব সতর্কভাবে ঘটনার বর্ণনা করেছিলেন। সেদিন নিজের শোবার ঘরে ঘুমিয়ে পড়ার পরে অপরিচিত একজনের কোলে জেগে ওঠেন জেনিফার। সে তৎক্ষণাৎ চিৎকার করার চেষ্টা করেছিল, কিন্তু সেই ব্যক্তি তার নাকমুখ ঢেকে রেখেছিল। তিনি জেনিফারকে বলেছিলেন যে সে একজন পুলিশ অফিসার এবং তাকে শান্ত হতে বলে। লোকটি জেনিফারকে তার কোলে রেখেই একটি গাড়িতে উঠল। এই মুহূর্তে জেনিফার বুঝতে পেরেছিলেন যে কিছু একটা ভুল ছিল। একদিকে সে জানত পুলিশ ভালো লোক, অন্যদিকে তাকে বলা হয়েছিল অপরিচিত কাউকে কখনো বিশ্বাস না করতে। তদন্তকারীরা বুঝতে পারে কেন জেনিফার কোনো পুরুষকে বিশ্বাস করতেন না, বিশেষ করে পুলিশ অফিসারদেরকে। জেনিফার বুঝতে শুরু করেন যে তাকে আসলে অপহরণ করা হয়েছে। এরপর কি হবে তা ভেবে তিনি খুব ভয় পেয়েছিলেন। তারা গাড়ি চালিয়ে শহরের বাইরের একটি মাঠে পৌঁছাল। জেনিফারকে শান্ত করার জন্য লোকটি জেনিফারকে বলেন সূর্য ওঠা পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবে এবং তারপরে তার মা এসে তাকে নিয়ে যাবেন। লোকটি ধূমপান এবং মদ্যপান করছিল এবং জেনিফারকে ক্যান্ডি অফার করেছিল। জেনিফার তখন লোকটিকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন। জেনিফার চেয়েছিলেন যে লোকটি তার কাছে প্রমাণ করুক সে একজন পুলিশ অফিসার। প্রমাণস্বরূপ লোকটি জেনিফারকে বলেছিলেন যে তার বন্দুকটি পিছনের সিটে রয়েছে, তাই জেনিফার গাড়ির সামনের সিটে দাঁড়িয়ে পিছনের দিকে তাকালেন। আর এই মুহূর্তেই ঘটনাটি ঘটেছিল। জেনিফারের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আক্রমণটি কভার করব না, কারণ এটি ছিল অত্যন্ত অমানবিক ও নির্দয়ী ঘটনা।
যখন জেনিফার জেগে ওঠে তখন তাকে একটি মাঠের মাঝখানে নগ্ন অবস্থায় তার গোডালি ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ধরনের পরিস্থিতিতে এত কম বয়সী একটি মেয়ের ঠিক কী করতে হবে তা সে জানবে না, এটাই স্বাভাবিক। তবে জেনিফার মৃত হওয়ার ভাব করেছিল, ভেবেছিল এটিই তার বেঁচে থাকার একমাত্র সুযোগ। লোকটি জেনিফারকে মৃত ভেবে তাকে মাঠের পাশের একটি পিপটার পাহাড়ের চূড়ায় ফেলে রেখে যায়। জেনিফার তার চলে যাওয়ার শব্দ শুনতে পেল। সূর্য ওঠার পরে জেনিফার মাঠে শিশুদের খেলা আর কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলেন। জেনিফার বুঝতে পারলেন সে চিৎকার করতে পারবে না। সেই মুহূর্তে জেনিফার চেতনা হারিয়ে ফেলছিল, কিন্তু পিঁপড়াগুলি তাকে কামড়াতে থাকে এবং তাকে জাগিয়ে রাখে। মৃত্যু উকি দিচ্ছিল, এমন সময়েও জেনিফার তার প্রত্যক্ষ করা সমস্ত বিবরণগুলো স্মরণ করে নিচ্ছিল, এটা ভেবে যে যদি সে বেঁচে যায় তাহলে জেনিফার লোকটিকে তার কৃতকর্মের শাস্তি দিবেন। লোকটির প্রতিটি ছোট ছোট বিবরণ, যেমন তার মুখের দাগ, গাড়িতে বিয়ারের ক্যান, সিগারেটের ব্র্যান্ড, যা কিছু জেনিফারকে তাকে খুঁজে পেতে সহায়তা করবে বলে সে মনে করে, এমন সব কিছুই তার মনে ছিল। এমনকি গাড়িতে থাকাকালীন যখন জেনিফার তাকে প্রশ্ন করেছিল তখন তাকে বলা নামটিও জেনিফার মনে রেখেছিলেন। একজন স্কেচ আর্টিস্টকে আনা হয়েছিল তার স্মৃতিকে ব্যবহার করে এমন কিছুতে পরিণত করতে যা তাদের তদন্তে সাহায্য করবে। জেনিফার কোনো কথা বলতে পারছিলেন না, এমনকি একটি শব্দও না, শুধুমাত্র একটি নোটের মাধ্যমে একজন ব্যক্তিকে তার মনে রাখা সব ডিটেইলস বর্ণনা করার চেষ্টা করছিলেন। জেনিফার স্কেচটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিল, তবে দুঃখজনকভাবে এটি পুলিশের কাছে শক্তিশালী মামলা বলে মনে হয়নি, কারণ তারা স্কেচটি নিয়ে জনসাধারণের কাছে পৌঁছালেও কোনো লাভ হয়নি এবং শেষ পর্যন্ত পুলিশ বিভাগ মাঠে পড়ে থাকা জেনিফার এবং তার আক্রমণকারীর কিছু পোশাকের টুকরো ছাড়া কিছুই আবিষ্কার করতে পারেনি। জেনিফারের জন্য এটা খুবই হতাশাজনক ছিল, কারণ তার মনে রাখা বিবরণগুলো সে সঠিকভাবে বর্ণনা করতে পারেনি। এবং তখনই একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। তার নীরবতার এক বকবকের মধ্যে তার মুখ থেকে একটি ছোট্ট শব্দ বেরিয়ে এলো। চিকিৎসকরা হতবাক হয়েছিলেন, যেহেতু তার ভোকাল কর্ডগুলি মূলত অর্ধেক কাটা হয়েছিল এবং তা কখনোই পুনরায় সংযোগ স্থাপনের আশা করা হয়নি। তবে কোনোভাবে সেগুলো একাই নিরাময় হতে শুরু করে। এর পরপরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং জেনিফার বাড়ি ফিরে আসে, এমনকি পরের বছর স্কুলে ফিরে যায়। কিন্তু সে এমন পৃথিবীতে ফিরে যাচ্ছে যেখানে তাকে এত হিংস্রভাবে আক্রমণ করা হয়েছিল। এই সময়ে তিনি একাই ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন না, তার পুরো শহর ডিকিনসনও তাকে অনুসরণ করছিল, কারণ পুরো সম্প্রদায় আতঙ্কিত ছিল। কেউ জানত না যে কে তার সাথে এমন নৃশংস কাজ করেছে। সময়ের অগ্রগতির সাথে সাথে লিডগুলি শীতল হয়ে যাচ্ছিল এবং গোয়েন্দারা তাদের পুঁজি হারাচ্ছিল। জেনিফার তার মামলায় অগ্রগতির কোনো লক্ষণ ছাড়াই 18 বছর ধরে অপেক্ষা করেছিলেন এবং তারপর তিনি একটি ফোন কল পেয়েছিলেন গোয়েন্দা টিম ক্রমির থেকে যে তার কেসটি গ্রহণ করবে এবং তিনি জেনিফারের সাথে দেখা করতে চান। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো একজন পুলিশ অফিসার তার সাথে দেখা করতে চেয়েছিলেন। তিনি জেনিফারকে এমন কিছু বলেছিলেন যা তাকে আশা দিয়েছিল। প্রথমবারের মতো জেনিফারের সঙ্গে বসে ক্রমি জেনিফারকে বলেছিলেন এই মামলায় তার প্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতে ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত তিনি লড়াই করবেন। টিম এফবিআই এর সাথে যোগাযোগ করেন এবং 18 বছর আগে মাঠে পাওয়া পোশাকের টুকরোগুলি বিশ্লেষণ করতে বলেন। টিম বিশ্বাস করতেন এত পুরানো কেস সমাধান করা খুব কষ্টসাধ্য, কারণ এই টাইপের কেসে সময় আপনার সবথেকে বড় শত্রু। কিন্তু তাদের ক্ষেত্রে সময়ের অন্যতম সুবিধা ছিল ডিএনএ ক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতি। ক্রমি জানত যে যদি তারা কোনো ডিএনএ প্রমাণ না পায় তবে তারা হয়তো কখনোই এই কেসটি সমাধান করতে পারবে না। প্রক্রিয়াগুলি সম্পূর্ণ হতে পুরো 1 বছর সময় লেগেছিল, তবে রেজাল্টহীন ছিল না। 2009 সালের 22 সেপ্টেম্বর ডিএনএ ল্যাব থেকে একটি ফোন আসে। পরীক্ষক জানান যে তারা একটি ব্রেকথ্রু পেয়েছে। এফবিআই তাদের একটি নাম দেয়, ডেনিস আর্ল ব্র্যাডফোর্ড। রিচার্ড রেনিসন নামটি শুনে হতবাক হয়েছিলেন, কারণ তারা কোনো প্রতিবেদনে এই নামটি দেখেনি। টিম এবং রিচার্ড যখন জেনিফারের লেখা নোটগুলি পুনরায় দেখছিলেন তখন তারা এই ডেনিস নামটি খুঁজে পায়। তিনি আরকানসাসের একজন 39 বছর বয়সী ব্যক্তি ছিলেন, যিনি জেনিফারের অপহরণের মাত্র 6 মাস আগে অন্য একটি অপহরণের জন্য কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। পানশালায় অন্য এক নারীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। প্রথম অপহরণের 7 বছর পরে ডেনিস তার পরবর্তী শিকার খুঁজতে বের হয়। জেনিফারের মতোই গলা টিপে ধরে তার গলা বরাবর ছুরি দিয়ে আঘাত করে সে, এবং সেই যৌন নির্যাতন থেকেই তার ডিএনএ জাতীয় ডাটাবেসে রাখা হয়েছিল, যা শেষ পর্যন্ত তাদের জমা দেওয়া প্রমাণের সাথে মিলে যায়। গোয়েন্দারা 1990 সালের ডেনিসের ড্রাইভিং লাইসেন্সের একটি কপি পেয়েছিলেন। জেনিফারের স্কেচ এবং ড্রাইভিং লাইসেন্সের ছবিটি নিখুঁতভাবে দেখলে বোঝা যায় এটি যেন সেই ড্রাইভিং লাইসেন্সেরই ফটোকপি।
পুলিশ একটি ওয়ারেন্ট বের করে ডেনিসকে গ্রেপ্তার করে। সেদিন সকালে যখন তারা জেনিফারকে ফোন করে জানায় যে তারা সত্যিই ডেনিস আল ব্র্যাডফোর্ড নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, তখন এটি ছিল জেনিফারের জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত। পুলিশ তার স্বীকারোক্তি আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলেন, কারণ তারা চান না কোর্টে ডেনিস কোনোভাবে ঘটনাটি অন্যভাবে উপস্থাপন করে কেসের মোড় ঘুরিয়ে দিক। ডেনিসকে ধরার ঘোষণায় মিডিয়ার সামনে অবস্থান করেন জেনিফার। সর্বোপরি তিনি ডিকিনসন পুলিশ বিভাগের গোয়েন্দা টিম ক্রোমি এবং এফবিআই-এর বিশেষ এজেন্ট রিচার্ড রেনিসনকে তাদের গত ১.৫ বছরের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান। এরপরে জেনিফার বিচারের জন্য প্রস্তুতি শুরু করেন, যেখানে ডেনিস তার অপরাধ স্বীকার করবেন। জেনিফারের মনে হয়েছিল যে ১০ আগস্ট আক্রমণের দিন থেকে ঠিক ২০ বছর পরের এই দিনটি হবে ডেনিসের বিচারকার্যের জন্য পারফেক্ট একটি দিন। জেনিফার গভীর রাত পর্যন্ত জেগে তার বিবৃতিটি নিখুঁত করার চেষ্টা করেন, কারণ তিনি চান এইবার অন্তত সবাই তার বলা প্রতিটি কথার মানে বুঝুক। এই মানুষটি তার জীবনের কতটা ক্ষতি করে গিয়েছে তা বলার জন্য জেনিফার ২০ বছর অপেক্ষা করেছে। কিন্তু শেষ পর্যন্ত সেই বিচার আর হয়নি, কারণ ডেনিস নিজেই তার জীবন শেষ করে ফেলেছিলেন। ডেনিসের মৃতদেহ তার সেল থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যেদিন কোর্টে জেনিফারের বিবৃতি দেওয়ার কথা ছিল, সেদিন তিনি ডেনিসের কবরে গিয়ে তার ভিকটিম স্টেটমেন্টটি পড়ে শোনান। জেনিফার ভেবেছিল যে এটি তাকে নতুন শুরু করতে সাহায্য করবে, এবং ঠিক সেই মুহূর্তে তাকে একটি পিঁপড়া কামড়েছিল, ঠিক যেমন ঘটনার দিন মাঠে পড়ে থাকা অবস্থায় কামড়েছিল। জেনিফারের কাছে এটি ছিল একটি সংকেত, তার গল্প শেষ হওয়ার একটি চূড়ান্ত নোট। এই পুরো যাত্রায় তার দুটি প্রধান লক্ষ্য ছিল। প্রথমত, সেই ব্যক্তিকে খুঁজে বের করা যে ১৯ বছর আগে তাকে অপহরণ, যৌন নির্যাতন এবং হত্যার চেষ্টা করেছিল, যাতে সে আর কারো ক্ষতি করতে না পারে। এবং দ্বিতীয়ত, যত বেশি সম্ভব লোকের কাছে তার গল্প পৌঁছানো, কারণ তিনি চান তার নৃশংস অপরাধের গল্প শুনে অন্যান্য ভিকটিমরা যেন উঠে দাঁড়ায় এবং অপরাধীদের বিরুদ্ধে কথা বলতে উৎসাহিত হতে পারে। আজ তিনি খুব গর্ব করে বলতে পারেন তার এই দুটি লক্ষ্যই পূরণ হয়েছে। জেনিফার আশা করেন যে তার মামলাটি নৃশংস অপরাধের সমস্ত ভুক্তভোগীদের কাছে একটি প্রতীক হিসাবে থাকবে। ন্যায়বিচার চাইতে তারা কখনোই আশা ছাড়বেন না, তাতে যত সময় লাগুক না কেন বা যতই কঠিন হোক না কেন। জেনিফার একটি পরিবার শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি যে নৃশংস যৌন নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছিলেন, তারপর তাকে বলা হয়েছিল যে তার পক্ষে সন্তান ধারণ করা প্রায় অসম্ভব। কিন্তু তার গল্প শেয়ার করার পরে একজন ডাক্তার তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। ২ বছর পর তাদের প্রথম কন্যা সন্তান ও পরে একটি পুত্র সন্তান হয়। এটি ছিল তার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো, এবং এটি তার জন্য সত্যিই একটি সুখী সমাপ্তি ছিল। ডেনিস তাকে চুপ করানোর চেষ্টা করেছিল, কিন্তু জেনিফার সর্বদা শক্তিশালী ছিল, এমনকি একটি শিশু হিসাবেও। আজও তিনি ভিকটিম অ্যাডভোকেট হিসাবে তার আওয়াজ তুলে যাচ্ছেন। তিনি ভিকটিম নন, বরং একজন বিজয়ী।